আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতি পর্বে স্বাগত জানাই একজন ডেভেলপমেন্ট এক্সপার্টকে, যিনি উনার অভিজ্ঞতার আলোকে আমাদের জানান যে বর্তমানে দাতা সংস্থাগুলো এবং যেই ডেভেলপমেন্ট এজেন্সিগুলো আছে যে পরিস্থিতি বা চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে তা মুখোমুখি হয়ে এবং তাকে অতিক্রম করার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি, এটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো এই ভয়েসেস অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামটি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কাজী গোলাম রসুল, হেড অফ হেলথ অ্যান্ড সিনিয়র ডিরেক্টর, ফ্রেন্ডশিপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সঞ্জিদা। আমরা জানি যে ডেভেলপমেন্টে অনেক দিন থেকে জড়িত আছেন, তো বর্তমানে এই যে ক্রাইসিসটা বা যে চ্যালেঞ্জটার কথা আমরা বলছি, এটার জন্য তো আসলে কেউই আমরা প্রস্তুত ছিলাম না। এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন, এই পরিস্থিতিটাকে? প্রস্তুত ছিল না বা ছিলাম না এটা ঠিক, তেমনি আমার পাশাপাশি প্রস্তুত থাকা উচিত ছিল, কারণ এনজিও সেক্টর বা ডেভেলপমেন্ট এজেন্সিগুলো বাংলাদেশে কিন্তু কাজ করছে অনেক বছর ধরে। যদি আমি একটু ব্যাকে যাই, এটা স্টার্টেড ইন 72 মোস্টলি, এবং তখন যেটা ছিল যে মেনলি যে প্লেয়াররা ছিল তখন বাংলাদেশের বিজয়ের পর, স্বাধীনতা অর্জনের পর, তখন কিছুটা ছিল রিহ্যাবিলিটেশন, রিলিফ ওয়ার্ক এবং ব্র্যাক এবং গণস্বাস্থ্য কিন্তু তখন একটা অগ্রণী ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে কিন্তু 72 সাল থেকে যদি হিসাব করা হয় তাহলে অলমোস্ট লাইক এটা 28 বছর আর 25 বছর, একটা লম্বা সময়। তো সেক্ষেত্রে বাংলাদেশের যেটা ডেভেলপমেন্ট এজেন্সিদের সাপোর্টে যেসব ডেভেলপমেন্ট পার্টনাররা কাজ করেছে, সেটার কিন্তু একটা স্বর্ণযুগ যদি আমি বলি, সেটা ছিল 90 থেকে 1990-2010, প্রায় 30 বছর। তার আগেও কিন্তু আস্তে আস্তে এক্সপ্যানশনটা হয়। আর ডিক্লাইন যেটা হচ্ছিল, ডিক্লাইন যেটা শার্প ডিক্লাইন না, কিন্তু বোঝা যাচ্ছিল যে গ্লোবাল পলিসি, ডোনারদের ইকোনমি, স্ট্র্যাটেজিক শিফট, দেন মোস্ট ইম্পর্টেন্টলি যে জিও পলিটিক্যাল যে আনরেস্টগুলো গ্লোবালি হচ্ছিল, সেটার আলামত কিন্তু শুরু হয়েছে আরও আগে। তো সেই হিসাবে কিন্তু আমি বলবো যে এটাকে যারা অ্যাওয়্যার অফ অল কাইন্ডস অফ পলিটিক্যাল, জিওপলিটিক্যাল ইস্যুস, তারা কিন্তু তারা কিন্তু এটা বুঝতে পারছিলেন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। বাট ইউ আর রাইট যে যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে ইউএসএটির ফান্ড কাটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, সেটা ছিল অ্যাব্রাপ্ট। জাস্ট ওয়ান ফাইন মর্নিং ইউ গেট আপ অ্যান্ড ইউ সি যে ফান্ড নাই, চাকরি নাই, প্রোগ্রাম নাই, এভরিথিং ক্লোজড। কিন্তু ইট ওয়াজ সাডেন, বাট অ্যাট দ্য সেম টাইম আলামত কিন্তু ওরা আগে থেকে হচ্ছিল। নট নেসেসারিলি এই পার্টিকুলার ফান্ডটা কাট হবে বা এই ডোনার এজেন্সিগুলো ফান্ড কমিয়ে নিয়ে আসবে, কিন্তু আমি বলবো যে এই একটা লম্বা সময় ধরে, প্রায় 40-45 বছর ধরে যে প্রোগ্রামটা চলে আসছে, সেখানে ডেভেলপমেন্ট এজেন্সিগুলি ওনারা যেভাবে কাজ করে এসছেন, ওনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, যথেষ্ট দূরদর্শিতা আছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে আগামী দিনগুলো কিভাবে যাবে সেই হিসাবে যারা প্ল্যান করে প্রিপেয়ার ছিলেন, তাদের কাছে এই শকটা হয়তো কিছুটা কম ছিল, কারো কাছে শকটা ছিল অতিমাত্রায় বেশি। কিন্তু আমি বলবো যে ডেভেলপ এজেন্সিগুলোর কাজ অন্তত পক্ষে বাংলাদেশে যেভাবে কন্ট্রিবিউট করেছে এবং যেভাবে বাংলাদেশের উন্নতিতে কাজে লেগেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সুদূর প্রসারী পরিকল্পনা, যেটাকে আমরা বলি লাইক এক্সিট প্ল্যান, আমরা যেমন যেটাকে বলি সাধারণত সাস্টেনেবিলিটি, ইস্যুস, এই জিনিসগুলো শেষের দিকে এসে, মানে আমার এটা খুব ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি খুব জেনারেলাইজড কমেন্ট করছি না, ব্যক্তিগত অভিজ্ঞতা, ইট ওয়াজ সাম কাইন্ড মিসিং বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে একটা সময় হয়তো যারা মিডিয়াম লেভেলের যেসব এনজিওগুলো ছিল, স্মল এনজিওগুলো, লার্জ এনজিওর কথা আমি বলছি না, ওনারা কিন্তু পারতপক্ষে কোনো না কোনোভাবে কোনো এক্সিট প্ল্যানটাকে হয়তো ওইভাবে
আমলে নেন নাই। কেন নেন নাই? আবার আমি বলি, এটা আমি দায়িত্ব নিয়ে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে হয়তো অনেকে মনে করেছেন যে এভাবেই চলবে আরো 10 বছর, আরো 20 বছর, আরো 30 বছর, একজন নাই, এবং এসছেও তাই। ইনিশিয়ালি যেমন কিছু ডোনার ছিল, 5টা ডোনার, তারপরে 10টা ডোনার, তারপরে 20টা ডোনার আসছে, টাকা দিচ্ছে। তো এখন যেটা হচ্ছে যে এই এক্সিট প্ল্যান, সাস্টেনেবিলিটি, এই জিনিসগুলো যারা প্ল্যান করে রেখেছেন তারা এখন যেমন একটা কমফোর্ট জোনে আছেন, তারা আমি আশা করি এই সেম স্ট্র্যাটেজিতে কাজ করলে ভবিষ্যতেও তারা হয়তো যেটা কোপ আপ যেটাকে বলে ওইটাকে হয়তো কোপ আপ করতে পারবে। জি, আমরা আসলে এই জায়গাটাতে সবাই আমরা একমত যে আমরা যেমন শকে ছিলাম সেরকম এর আগেও যারা আমাদের সাক্ষাৎকার দিয়েছেন ওনারা বলেছেন যে হ্যাঁ, ওই যে এক্সিট প্ল্যান, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বিশেষ করে অনেকেরই এক্সিট প্ল্যান ছিল যেটার মাধ্যমে ওনারা কোপ করার চেষ্টা করছেন। সো এই যে কোপিং যে সিস্টেমটা, এটা নিয়ে আপনি কি বলবেন যে হাউ উই আর ট্রাইং টু কোপ আপ উইদিন দ্য অর্গানাইজেশন? কোপিং সিস্টেমটা অ্যাকচুয়ালি ইট গোজ উইথ দ্য strategic direction of that particular organization. আমি দীর্ঘদিন ধরে কাজ করি, আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে হেলথ সেক্টরে, বাট কিছুটা তো আমার আন্ডারস্ট্যান্ডিং আছে অন্যান্য সেক্টর নিয়ে, ক্লাইমেট বলি, মাইগ্রেশন বলি, মাইক্রো ক্রেডিট বলি। আমার কাছে মনে হয় কোপিং ইজ সামথিং উই হ্যাভ টু, যেটাকে বলি মেনে নেওয়া, উই হ্যাভ টু অ্যাডজাস্ট, কোপ আপ উইথ দ্যাট আইডিয়া। সেটা হচ্ছে যেমন কিছু কিছু সেক্টর আছে যেখানে ইউ ক্যান নেভার বি সাস্টেনেবল, সম্ভব না। যেমন হেলথ সেক্টরের কথা আমি যদি বলি, হেলথ অ্যান্ড নিউট্রিশনে যদি আমরা বলি যে রুরাল এরিয়াতে যেসব এনজিওগুলো কাজ করছে, হ্যাঁ আমি জানি যে কিছু কিছু এনজিও, আমি নাম বলছি না, বাট কিছু কিছু এনজিও বড় মিডিয়াম, তারা এখন আস্তে আস্তে কস্ট রিকভারির দিকে যাচ্ছে। আচ্ছা, সেটা মাইক্রো ইন্স্যুরেন্স হেলথ স্কিমই হোক বা ছোটো ছোটো ফি রিকভার করেই হোক, যাচ্ছে। বাট আমি যখন ওনাদের সাথে কথা বলি, আমি তখন দেখি যে এটা 100% কস্ট রিকভার করবে না, করেও না। সেকেন্ড আর একটা যদি এরিয়া বলি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন। So you cannot charge the students, the people, যে তুমি আমাকে টাকা দাও, because ওরা কখনো বলেনি যে I want education. We were good in that condition. আরেকটা বড় ইম্পর্টেন্ট এরিয়া যেটা ধরেন আপনার 80-র দশক থেকে বাংলাদেশের এনজিওরা খুব বেশি করে ফোকাস করেছে, সেটা হচ্ছে যে গভর্নেন্স ইস্যু, উইমেন এম্পাওয়ারমেন্ট বলেন, রাইটস ইস্যু বলেন, সেফগার্ডিং, এগুলি তো অ্যাকচুয়ালি কোনোভাবেই আপনাকে কোনো কোপ আপ করার সুযোগ দিবে না। ইউ হ্যাভ দ্য মানি, ইউ ইনভেস্ট ইট, ইউ সি দ্য রেজাল্টস, অ্যান্ড দেন এগেইন ইউ রিপ্ল্যান অ্যান্ড রিসাইকেল ইট। কিন্তু এর মাঝখানে ওই যে আবার যদি আমি আগের প্রসঙ্গে বলি যে যারা ওই ফোর্সই করতে পেরেছে যে হ্যাঁ ভবিষ্যতে যদি আমাকে টিকে থাকতে হয়, আমাকে সাস্টেনেবিলিটির দিকে তাকাতে হয়, তাহলে এমন কিছু আমার করা উচিত যেটা নট লিমিটেড টু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বাট অলসো এক্সপ্যান্ডিং the work of that particular NGO, যেটা আমাকে ডাইরেক্ট ওই পার্টিকুলার প্রজেক্ট যেমন অপারেট করতে হেল্প করবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো ক্রস সাবসিডাইজেশন। সো সে ফর এক্সাম্পল আমি একটা এ প্রজেক্ট যদি করি, আমি জানি এখানে আমার ডেফিসিট আছে, কিন্তু আমি যদি বি প্রজেক্ট করি, বি থেকে আমি যদি ইনকাম জেনারেট করি, তাহলে আমি একটা সার্টেন পার্সেন্টেজ 30-40% যদি এতে থাকে, আমি ওখান থেকে জেনারেট করে আমি এখানে দিলাম, তাহলে আমার দুইটাই পাশাপাশি চললো। সো দ্য চ্যালেঞ্জ ওয়াজ দ্যাট টু আইডেন্টিফাই অ্যান্ড টু রাইটলি ইমপ্লিমেন্ট দোজ অ্যাক্টিভিটিস। তার মধ্যে একটা যদি আমি বলি যে মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্স, যেটা আমার জানা মতে অলমোস্ট লাইক মোর দেন 80% অফ দ্য অর্গানাইজেশনস যারা মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছে, তারা কিন্তু মোটামুটিভাবে বলবো স্ট্যাবলিশ বলবো না, বাট সেটেল ডাউন, জাস্ট they're sustained. কিন্তু এটাও ঠিক, ক্রস সাবসিডাইজেশনের কথা যদি বলেন, খুব কমই আছে যারা ক্রস সাবসিডাইজেশনের ক্ষেত্রে এই মাইক্রো ক্রেডিটের ইনকাম দিয়ে ওখানে ক্রস করতে যাচ্ছে। কারণ এটা এমন একটা জায়গা যেখানে এন্টায়ারলি ইউ হ্যাভ টু ডিপেন্ড
on the donors. কারণ মাইক্রো ক্রেডিটেরও যেটা তাদেরও তো একটা অথরিটি আছে, of course. সো দে হ্যাভ টু ডু অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অথরিটি। একটা সময় ছিল, আমি যদি বলি সে ইন মিড 90s, 96, 97, 98, তখন জাস্ট আমার ডেভেলপমেন্ট সেক্টরে কাজের একটু হয় না, আস্তে আস্তে একটু ম্যাচুরিটি আসছে। এখন যে খুব একটা ম্যাচিউর তা না, বাট ম্যাচুরিটি আসতেছে। আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেভেলপমেন্ট ইজ। তো সেখানে কিন্তু আমি একটা প্রায় কথা শুনতাম ডোনারদের কাছ থেকে, বড় বড় ডোনার, যেমন এখনকার এফসিডিও, আগে ডিএফআইডি ছিল, বা ইউএসএআইডি, বা ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন, যে কিছু কিছু সেক্টর আছে যেগুলো এনজিও শুড নট টেক দ্যাট রেসপন্সিবিলিটি, ইট ইজ দ্য responsibility of the government, right? They should play the role of stewardship, and government should, support you in terms of whether if it is not financial, but it should be like some technical assistance, right, like some guidance. In kinds means HR support, right, logistics support. কিন্তু একটা সময় দেখা গেল যে in spite of that understanding, এটা এমন না যে শুধু আমি বুঝতে পেরেছি, এটা কিন্তু সবাই বুঝতো। Again, going back to that old story, we were so much dependent on the donor funding, যে আমি হেলথের এটা করবো, হেলথের ওটা করবো, আমি গভর্নেন্স ইস্যুর ওটা করবো, আমি ভোকেশনাল ট্রেনিং দিব। কিন্তু অ্যাট দ্য দিনের শেষে যেটা হয় সেটা হচ্ছে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি আসতেছে। এই রিটার্ন অফ ইনভেস্টমেন্টের যে কনসেপ্টটা, এটা ইন মেনি কেসেস ওয়ার অ্যাবসেন্ট, অ্যান্ড স্টিল দিস ইজ অ্যাবসেন্ট। সো এই ক্ষেত্রে যেটা হয় যে কোপআপের কথা যদি আপনি বলেন, গিভেন দ্যাট কনটেক্সট, যেসব অর্গানাইজেশন বা যেসব ডেভেলপমেন্ট এজেন্সিস হু স্টার্টেড কোপিং আপ মাচ আর্লিয়ার, মেবি 10 years back, they will be sustainable or partially sustainable. কিন্তু যে আজকে চিন্তা করবে বা এক মাস আগে এই ঘটনা ঘটার পর চিন্তা করছে, it would be very much difficult. I'm sorry to say, but it is not the time to take strategy or plan strategy to cope up, কারণ চলে গিয়েছে, সময় চলে গেছে। এখন যেটা করতে হবে, you have to think about the alternative strategy, how could you just cope up with this situation. খুবই যুক্তিসঙ্গত কথা আমরা শুনেছি আপনার কাছে কোপিং আপের ব্যাপারে। তো এখন আমরা তো বুঝতে পারছি যে যারা আগে প্ল্যান করেছে তাদের জন্য এটা ইজি হবে, কিন্তু এতগুলো মানুষ এটার সাথে জড়িত, এতগুলো জীবন, এতগুলো জীবিকা, আমাদেরকে তো সাস্টেইন করতেই হবে, আমাদেরকে তো কোপ করতেই হবে। এই ব্যাপারে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কি সাজেশন দেন? সাজেশনের আগে আমার কাছে মনে হয় যে আমি একটা মানে এই প্ল্যাটফর্মে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি গত হয়তো এই ক্রাইসিসটা শুরু হওয়ার পর থেকে চিন্তা করছি, বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি, বিভিন্ন রকমের নিউজ চ্যানেল বা পোর্টালগুলো আমি ঘাঁটছি। ডু উই অ্যাকচুয়ালি নো যে হাউ মেনি এনজিওস হ্যাভ বিন এফেক্টেড? ডু ইউ নো হাউ মেনি পিপল হ্যাভ বিন ইন দ্য ক্রাইসিস? ডু ইউ নো দ্যাট হুইচ, আমরা খুব গ্রসলি জানি যে women empowerment has been affected, এটা affected, ওটা affected, but did you do any kind of mapping? আমার জানা মতে না, I could be wrong. সো যেসব এনজিওগুলো অ্যাফেক্টেড হয়েছে অলরেডি, যে মানুষগুলো অ্যাফেক্টেড হয়েছে, সেটা তো ওই এনজিওরই মানুষ ছিলেন ওনারা। তো সেই এনজিওগুলো মিলে বড় বড় এনজিওরা যারা এখনো মাথা উঁচু করে টিকে আছেন, মানে যেটা হয় না একটা জঙ্গলে বড় বড় গাছ, যারা টিকে আছে, তো এতদিনে আমার মনে হয় যে একটা কালেকটিভ এফোর্ট নিয়ে ফার্স্ট একটা ম্যাপিং এক্সারসাইজ করা উচিত ছিল। এখনো সময় আছে, আমরা করতে পারি। সেই কালেকটিভ এফোর্টের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুড করা যেতে পারে, যে প্রশ্নটা আপনি করলেন, ভেরি ভ্যালিড প্রশ্ন, যে সেখানে আসলে সবাই মিলে কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি। আর থার্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে, আই ডোন্ট হ্যাভ দ্য কারেক্ট স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশে কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সিএসআর মানি ইজ being disbursed, is floating around. তো এইগুলো ধরেন কে গুছায় নিয়ে এসে সরকারের সহযোগিতা এবং বড় বড় এনজিও, আমি লোকাল এনজিওর কথা বলছি, মিলেমিশে যদি এটাকে একটা
স্ট্র্যাটেজি করা যায়, তাহলে আমার কাছে মনে হয় উই ক্যান সি এ লাইট অন দ্য আদার সাইড অফ দ্য টানেল। আচ্ছা, কেন কথাটা বললাম যে সেটা হচ্ছে যে if we don't know our problem, if we don't know the what size are of the problem, size of the problem, what are the gaps actually, what we have done, what are the lessons we have learned, এই জিনিসগুলো যদি আমি আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু এই জিনিসটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমি যদি এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পারি যে আমার এখানে সমস্যা, এইভাবে আমি ওভারকাম করতে পারি। একটা কথা আমি একটু শেয়ার করতে চাই, সেটা হলো যে বাংলাদেশে কিন্তু লোকালাইজেশন এনজিওগুলো নিয়ে বেশ কথাবার্তা অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু লোকালাইজেশন নিয়ে যতটুকু কথাবার্তা হয়েছে ততটুকু কিন্তু প্রোগ্রেস খুব একটা হয়নি। আমরা এখনও কিন্তু বড় বড় এনজিও, মানে ইন্টারন্যাশনাল এনজিও যারা কিছু আছে ইমপ্লিমেন্টিং এজেন্সি, কিছু আছে ডোনার কাম ইমপ্লিমেন্টিং এজেন্সি, ওদের ছত্রছায়ায় কিন্তু আমরা এখনো কাজ করছি এবং আশা করছি যে এভাবে হয়তো চলবো, এভাবেই চলবে কিছুদিন, মানে 10-এর জায়গায় 5-এর জায়গায় 2 হয়তো চলবো, রাইট? তো যার জন্য যেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন ধরনের যে ইনিশিয়েটিভগুলো এতদিন ধরে নেওয়া হচ্ছে এগুলোর সঠিক মূল্যায়নও কিন্তু হয়নি, যে আমার এটা কি আসলে প্রায়োরিটি 2010 সালে বা 2000 সালে যেটা প্রায়োরিটি ছিল 10-এ কি সেই প্রায়োরিটি আছে, আমার 10-এ যেটা ছিল ওইটা কি 20-এ সেই প্রায়োরিটি আছে, বা 30-এ গেলে আমার প্রায়োরিটি কি হবে। এবং এই যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কথা আপনি একটু আগে বলেছেন, এখনো কি আমরা সেভাবে ভাবছি কিনা, এবং কালেকটিভ এফোর্ট আমরা না এনজিওগুলি, আমি জানি না যারা শুনবেন তারা কিভাবে জিনিসটা দেখবেন, আমরা খুব সাইলোতে কাজ করতে পছন্দ করি। যদিও 90-এর দশক থেকে কনসোর্শিয়াম অ্যাপ্রোচে কাজ হচ্ছে, দ্যাট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। অনেক ডোনাররা কনসোর্শিয়াম ছাড়া দে ডিড নট গিভ এনি কাইন্ড অফ এ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যে হ্যাঁ কনসোর্শিয়াম হয়ে আসো, তোমার এটা আছে, তোমার এটা নাই, তোমার এটা কম, তোমার এটা বেশি, মিলিতভাবে আসো। এখন সিএসও অ্যাপ্রোচ আমাদের বেশ কালচার হয়েছে, কিন্তু প্র্যাকটিস মানে ওইভাবে আনতে পারছি না। সো এই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, আমি বলবো না ইট শুড বি এ ন্যাশনাল স্ট্র্যাটেজি, ইট শুড বি লাইক সামথিং ভেরি গ্লোবালি অ্যালাইনড, না, অ্যাটলিস্ট আমরা জানি, আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে আসেন না, আমরা সবাই মিলে জানি যে সমস্যাটা কোথায়। একদিন, 2 দিন, 3 দিন আমরা একটু ব্রেইনস্টর্মিং করি, সময়গুলো আমরা সমস্যাগুলো বোঝার চেষ্টা করি, অ্যান্ড দেন উই জাস্ট মুভ ফরওয়ার্ড টু সি হোয়াট উইল হ্যাপেন। তো এখন যদি ধরেন এনজিওগুলি এই মুহূর্তে সাইলোতে কাজ করে, বা এই মুহূর্তে যদি তারা একটা স্ট্যাটিক পজিশনে চলে যায় যে আমার আর কিছু করার নাই, আমি এটা মেনে নিয়েই থাকলাম, বন্ধ হয়ে গেলাম, যেটা হয়েছে অলরেডি, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা বাড়বে বা কমবে না। কারণ সমস্যা যেটা হয় সেটা যদি আপনি সময় মতো অ্যাড্রেস না করেন, সেটা কিন্তু সমস্যা থাকে না, সেটা একসময় ক্রাইসিসে পরিণত হয়। তো ক্রাইসিস হ্যাজ অলরেডি বিন ইন প্লেস, এটাকে আমরা আরও ক্রাইসিসে দিকে নিয়ে যাচ্ছি কিনা, দ্যাটস এ কোয়েশ্চেন ফ্রম মাই সাইড। উই হ্যাভ টু থিংক ইন দ্যাট লাইন। সো ইয়েস, আমরা কি আসলেই এভাবেই থাকবো কিনা, আমাদেরকে আসলে একত্রিত হওয়াটা প্রয়োজন কিনা, আমাদের কিন্তু এটার চিন্তার সময়ও প্রায় শেষ। এবং এই যে ন্যাশনালি আমরা চিন্তা করার কথা বলছি, এই জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি, যে আপনি যদি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার হন, অ্যাক্টিভিস্ট হন, এবং আপনি যদি মনে করেন আপনি একজন বিশেষজ্ঞ, আপনার যে ধারণা আছে, আপনার যে জ্ঞান আছে, এটাকে প্রয়োগ করে আমরা জাতীয়ভাবে এমন কিছু একটা করতে পারি যে এই ক্রাইসিসকে আমরা ওভারকাম করতে পারি, তাহলে আপনি মোস্ট ওয়েলকাম আমাদের প্রোগ্রামে আসুন এবং বলুন how we can overcome and we can face the challenge. আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যেই মতামতগুলো দিয়েছেন, আমাদের আলটিমেট যেই প্ল্যান সেটা হচ্ছে এটা আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যাব, এগুলো আমরা প্রেজেন্ট করব, এবং আমরা আশা করছি যে এখান থেকে কিছুটা হলেও আমরা একত্রিত প্রয়াসে কিছু একটা করতে পারি যা আমাদের সাস্টেইনেবিলিটির জন্য কাজে লাগবে। No, thank you very much. Thank you Sanjida. Thanks to NDP as well. এরকম একটা অ্যাটলিস্ট শুরুটা তো করা হয়েছে, আমি জানি না আরো অন্যান্য জায়গায় হচ্ছে কিনা। আই এম সরি ফর মাই ইগনোরেন্স। আমার জানা মতো এখনো জানি না, ওইভাবে হচ্ছে না, যদি হয়ে থাকে আই মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনারা তো শুরু তো করলেন, কিন্তু আমার মনে হচ্ছে সময় খুব কম। আমরা গত 50টা বছর যেভাবে হয় না খুব রিল্যাক্সলি এগিয়ে গিয়েছি, আমার মনে হয় সেই রিল্যাক্সেশনটা এখন একটু টাইটেন করে, হাই টাইম টু বি ভেরি অ্যাক্টিভ, টু ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড ভেরি ফরওয়ার্ড লুকিং। শিওর।
তো আপনাদের সকলকে আহ্বান, আপনারা যদি চান যে আমাদেরকে মতামত জানাবেন, আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই আলোচনা ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। ধন্যবাদ।